breaking news. Economic crisis. ফেব্রুয়ারি 2022, অটোয়া, কানাডা। কোনো ধরনের আদালতের পূর্বানুমতি বা নির্দেশ ছাড়াই হঠাৎ করে দেশের সাধারণ নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটগুলো ফ্রিজ করে দেওয়া হলো। সরকারের এই চরম পদক্ষেপটি নেওয়া হয়েছিল ইমার্জেন্সি অ্যাক্ট প্রয়োগের মাধ্যমে। কিন্তু কেন? এই সাধারণ নাগরিকদের একমাত্র অপরাধ ছিল যে তারা সরকারের চাপিয়ে দেওয়া কোভিড-19 ম্যান্ডেটের বিরুদ্ধে প্রতিবাদরত ট্রাক চালকদের ফ্রিডম কনভয় বা স্বাধীনতাকামী বিক্ষোভে আর্থিকভাবে সহায়তা প্রদান করেছিল। ঠিক একই সময়ে ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত নেদারল্যান্ডসে হাজার হাজার ক্ষুব্ধ কৃষক তাদের ট্রাক্টর নিয়ে দেশের মহাসড়ক এবং সুপারমার্কেটের সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ অবরোধ করে রাখে। কারণ ডাচ সরকার কার্বন ও নাইট্রোজেন কমানোর নামে তাদের পৈতৃক খামার ও গবাদি পশু ধ্বংস করার জন্য এক হঠকারী আইন পাশ করেছে। আবার এর কিছুদিন আগেই দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় সম্পূর্ণ কৃষি ব্যবস্থাকে রাতারাতি রাসায়নিক সার মুক্ত করে অর্গানিক বা পরিবেশ বান্ধব করার এক চরম অবিবেচক সিদ্ধান্তে দেশের চাল উৎপাদন এক ধাক্কায় 20% কমে যায়, খাদ্যের দাম 50% বৃদ্ধি পায় এবং ফলশ্রুতিতে পুরো দেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যায়। দৃশ্যত এই তিনটি মর্মান্তিক ঘটনা সম্পূর্ণ ভিন্ন এবং আলাদা ভৌগোলিক অবস্থানে ঘটলেও ঘটনার গভীরভাবে দৃষ্টিপাত করলে খুব সহজেই দেখা যায় এই প্রতিটি ঘটনার শেকড় মূলত একটি নির্দিষ্ট বৈশ্বিক এজেন্ডার সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আর সেই ভয়ঙ্কর ও সুপরিকল্পিত এজেন্ডার নাম হল দ্য গ্রেট রিসেট। এটি কোনো সাধারণ অর্থনৈতিক পলিসি বা একক নীতিমালার দলিল নয়। এটি হলো বিশ্ব অর্থনীতি, রাজনীতি, সমাজ ব্যবস্থা এমনকি মানবজাতিকে নতুনভাবে সংজ্ঞায়িত করার এবং মানব সভ্যতার পরিচালনার ধরনকে আমূল পরিবর্তন করার একটি বিশাল দার্শনিক ও কাঠামোগত ব্লুপ্রিন্ট। আজ আমরা মন গড়া কোনো থিওরি নয়, বরং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নিজস্ব পাবলিকেশন ডকুমেন্টের উপর ভিত্তি করে এই গ্রেট রিসেটের আসল রূপ উন্মোচন করব। দ্য গ্রেট রিসেটের এই সুদূর প্রসারী পরিকল্পনার পেছনে মূল কারিগর হলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা WEF এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান ক্লাউস শোয়াব। 2017 সালে যুক্তরাষ্ট্রের স্বনামধন্য হার্ভার্ড ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে এবং কিছুটা দম্ভ নিয়ে তিনি বলেছিলেন যে তারা বিভিন্ন দেশের মন্ত্রিসভায় অত্যন্ত সফলভাবে অনুপ্রবেশ করেছেন। তিনি আরও উল্লেখ করেন, তিনি জানেন যে কানাডার মতো দেশের মন্ত্রিসভার অর্ধেকের বেশি সদস্য আসলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইয়াং গ্লোবাল লিডার। আর এই চাঞ্চল্যকর ঘটনার মাত্র কয়েক বছর পরে বিশ্বজুড়ে একটি নির্দিষ্ট বাক্য খুব দ্রুত পরিচিত হয়ে ওঠে, ইউ উইল ওন নাথিং অ্যান্ড ইউ উইল বি হ্যাপি। যার সহজ অর্থ হলো আপনার নিজস্ব কোনো ব্যক্তিগত সম্পদ থাকবে না প্রশাসনিকভাবে, কিন্তু তা সত্ত্বেও আপনি অনেক সুখী হবেন। কথাগুলো শুনতে কোনো ডিস্টোপিয়ান সাইফাই মুভির ভিলেনের সংলাপ মনে হলেও এটি কোনো কল্পকাহিনী নয়, বরং বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাজনৈতিক ও অর্থনৈতিক প্ল্যাটফর্মগুলোর একটি অত্যন্ত সুপরিকল্পিত ভিশন। 2020 সালের মাঝামাঝি সময়ে যখন পুরো বিশ্ব কোভিড-19 মহামারীর করাল গ্রাসে লকডাউনে স্তব্ধ এবং কার্যত একটি বিশাল মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, তখন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আচমকা একটি অভাবনীয় ঘোষণা দেয়। মহামারীর কারণে পুরো বিশ্ব যখন এক নজিরবিহীন স্থবিরতা এবং আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন এই চরম সংকটময় মুহূর্তটিকেই বিশ্ব ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর একটি অভূতপূর্ব সুযোগ হিসেবে লুফে নেয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এই উদ্দেশ্যকে সামনে রেখেই 2020 সালের জুন মাসে ক্লাউস শোয়াব এবং যুক্তরাজ্যের তৎকালীন প্রিন্স অফ ওয়েলস, যিনি বর্তমান রাজা তৃতীয় চার্লস, যৌথভাবে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে দ্য গ্রেট রিসেট নামের এই বৈশ্বিক মেগা প্রজেক্টের ঘোষণা দেন। এর ঠিক পরপরই জুলাই 2020 সালে ক্লাউস শোয়াব এবং প্রখ্যাত ফরাসি অর্থনীতিবিদ থিয়েরি মালরেট যৌথভাবে কোভিড-19 দ্য গ্রেট রিসেট নামক একটি বই প্রকাশ করেন, যা মহামারী চলাকালীন সময়েই প্রকাশিত হয়। এই বইয়ের পাতায় পাতায় লুকিয়ে থাকা সবচেয়ে চমকপ্রদ এবং একই সাথে তীব্র বিতর্কিত অংশটি হল বৈশ্বিক এই মহামারীর প্রতি তাদের দৃষ্টিভঙ্গি। ক্লাউস শোয়াব তার বইটিতে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেন যে এই মহামারী বিশ্ববাসীর কাছে এক বিরল কিন্তু ক্ষুদ্র সুযোগ, যার মাধ্যমে পৃথিবী নিয়ে নতুন করে ভাবা এবং একে নতুনভাবে সাজানো সম্ভবপর হবে।
তাদের মতে এই সংকটের মাধ্যমেই পুরো বিশ্বকে নতুন করে ভাবা এবং সম্পূর্ণ নতুন কাঠামোতে সাজানো সম্ভব হবে। সাধারণ মানুষ যেখানে মহামারীকে একটি ভয়াবহ বৈশ্বিক দুর্যোগ হিসেবে আতঙ্কিত চোখে দেখছিল, তখন সেখানে গ্লোবাল এলিটরা এটিকে তাদের বহুদিনের কাঙ্ক্ষিত দীর্ঘমেয়াদী পরিকল্পনার বাস্তবায়নের জন্য একটি সুবর্ণ সুযোগ বা গোল্ডেন অপরচুনিটি হিসেবে সানন্দে লুফে নেয়। এই বইটিতে বিশ্ব ব্যবস্থাকে নতুন রূপ দেওয়ার জন্য 3টি নির্দিষ্ট স্তরের কথা বলা হয়েছে। ম্যাক্রো বা রিসেট, যা সমাজ, অর্থনীতি ও ভূ রাজনীতির বৃহৎ পরিবর্তন নির্দেশ করে। মাইক্রো রিসেট, যা ব্যবসা, সাপ্লাই চেইনের পরিবর্তনের উপর ফোকাস করে। এবং ইন্ডিভিজুয়াল রিসেট, যা মানুষের ব্যক্তিগত মানসিকতা ও জীবনযাপনের পদ্ধতিকে সম্পূর্ণভাবে নতুন করে সংজ্ঞায়িত করার প্রস্তাব দেয়। অর্থাৎ আপনি কিভাবে বাঁচবেন, কি ভাববেন এবং প্রকৃতির সাথে আপনার সম্পর্ক কেমন হবে, তাও এই রিসেটের আওতাভুক্ত। অফিসিয়ালি দ্য গ্রেট রিসেটের এই প্রজেক্টের ঘোষণার সময় 3টি মূল স্তম্ভ বা উদ্দেশ্যের কথা বিশ্ববাসীর সামনে অত্যন্ত ইতিবাচক ঢঙে প্রচার করা হয়েছে। এর প্রথমটি হল বিশ্বে স্টক হোল্ডার ক্যাপিটালিজম বা অংশীজন পুঁজিবাদের প্রসার ঘটানো। এতদিন ধরে পুরো বিশ্ব অর্থনীতি মূলত মিল্টন ফ্রিডম্যানের শেয়ার হোল্ডার ক্যাপিটালিজমের ধারণায় চলে আসছিল, যেখানে একটি কোম্পানির একমাত্র কাজ হলো তার মালিক বা শেয়ার হোল্ডারদের জন্য সর্বোচ্চ মুনাফা অর্জন করা। কিন্তু স্টেক হোল্ডার ক্যাপিটালিজমের তাত্ত্বিক মানে হলো বড় কোম্পানিগুলো এখন থেকে শুধু মুনাফা অর্জন বা তাদের নিজেদের শেয়ার হোল্ডারদের আর্থিক লাভের জন্য অন্ধভাবে কাজ করবে না, বরং তাদের কর্মচারী, গ্রাহক, সমাজ, চারপাশের পরিবেশ এবং সার্বিকভাবে এই গ্রহের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করবে। শুনতে এটি অত্যন্ত জনকল্যাণমুখী মনে হলেও এর প্রয়োগের মেকানিজম এবং বাস্তব চিত্রটি অত্যন্ত রূঢ়। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভাও এই উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে টেকসই অর্থনীতি পুনরুদ্ধারের উপর নজর দেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বারবার বিশ্বজুড়ে সম্পদের বৈষম্য কমানো এবং একটি অত্যন্ত ন্যায্য সমাজ গড়ে তোলার কথা বললেও মহামারীর সেই তথাকথিত সুবর্ণ সুযোগের সময়ে বাস্তবে অর্থনৈতিক ক্ষেত্রে উল্টো চিত্র দেখা যায়। আন্তর্জাতিক খ্যাতনামা দাতব্য সংস্থা অক্সমাফ 2022 সালের মে মাসে একটি রিপোর্ট প্রকাশ করে, যেখানে দেখা যায় মহামারী চলাকালীন মহা সংকটের সময়ে বিশ্বে প্রতি 30 ঘন্টায় একজন করে একেবারে নতুন বিলিয়নিয়ার তৈরি হচ্ছে। এর ঠিক বিপরীত চিত্রটি হলো ঠিক একই সময়ে প্রতি 30 ঘন্টায় বিশ্বে 10 লাখ সাধারণ ও খেটে খাওয়া মানুষ চরম দারিদ্র্য সীমার নিচে তলিয়ে যেতে বাধ্য হচ্ছে। অক্সফামের ডেটা অনুযায়ী 2020 সাল থেকে শুরু করে পরবর্তী কয়েক বছরে বিশ্বের শীর্ষ 10 জন ধনী ব্যক্তির মোট সম্পদের পাহাড় জ্যামিতিক হারে দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে। অথচ একই সময়কালে বিশ্বে 99% মানুষের প্রকৃত আয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এই 2020-22 সময়কালে বিলিয়নিয়ারদের মোট সম্পদ অবিশ্বাস্যভাবে $3.78 ট্রিলিয়ন বৃদ্ধি পেয়ে মোট $12.7 ট্রিলিয়ন পৌঁছে গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মতো নেতারা আমজনতাকে নতুন করে আরও সুন্দর পৃথিবী গড়ার স্লোগান দিলেও কর্পোরেট এলিটরা ইতিহাসের সবচেয়ে বড় ওয়েলথ ট্রান্সফারের মাধ্যমে সাধারণ মানুষের পকেট কেটে নিজেদের সম্পদকে আকাশচুম্বী করেছে। ওয়ার্সো এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এবং প্রখ্যাত অর্থনৈতিক বিশ্লেষকদের মতে এই তথাকথিত স্টেক হোল্ডার ক্যাপিটালিজম আসলে সাধারণ মানুষের কল্যাণ নয়, বরং এটি গুটি কয়েক কর্পোরেট জায়ান্টদের হাতে বৈশ্বিক ক্ষমতা চিরস্থায়ীভাবে কুক্ষিগত করার একটি অত্যন্ত সুকৌশলী হাতিয়ার এবং পুঁজিবাদের এক আধুনিক রূপ। দ্বিতীয় স্তম্ভটি হল পরিবেশগত, সামাজিক এবং সুশাসন, যাকে সংক্ষেপে ESG মেট্রিক্স বলা হয়। তার উপর ভিত্তি করে একটি সমতা ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। এর সার কথা হল বিশ্বের যে কোনো বিনিয়োগ বা বড় অর্থনৈতিক কর্মকাণ্ডকে পরিবেশ বান্ধব দীর্ঘমেয়াদে টিকসই হতে হবে। এর দায়বদ্ধতা পরিমাপ করার জন্য ESG স্কোর নামে একটি রেটিং সিস্টেম তৈরি করা হয়েছে এবং বর্তমানে ব্ল্যাকরকের মতো $ট্রিলিয়ন অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলো এই মডেলকে বৈশ্বিক মানদণ্ড হিসেবে পুরো বিশ্বের উপর চাপিয়ে দিচ্ছে। ব্ল্যাকরকের CEO ল্যারি ফিঙ্ক প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে যেসব কোম্পানি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় পদক্ষেপ নেবে না বা ডিকার্বনাইজেশন প্রক্রিয়ায় যুক্ত হবে না, তারা বিনিয়োগ হারাবে। বাস্তবে এই ESG স্কোরের মাধ্যমে এমন একটি বৈশ্বিক ব্যবস্থা তৈরি করা হচ্ছে যেখানে বৃহৎ বহুজাতিক কর্পোরেশনগুলো খুব সহজেই কোটি কোটি ডলার খরচ করে তাদের রেটিং বাড়িয়ে নিতে পারে।
কিন্তু ছোট মাঝারি ব্যবসায়ী বা কৃষকদের পক্ষে এই বিশাল কমপ্লায়েন্স খরচ বা বাড়তি ব্যয়ের বোঝা সয়ে শর্তগুলো পূরণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। স্যাটেলাইট ডেটা, ব্লকচেন ট্র্যাকিং এবং কার্বন ফুটপ্রিন্টিং কমানোর মতো ব্যয়বহুল প্রক্রিয়াগুলোর কারণে প্রান্তিক কৃষকরা বাজার থেকে ছিটকে পড়ছে, আর কার্গিলের মতো মেগা কর্পোরেশনগুলো কৃষির খাতের একচেটিয়া নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। সুতরাং একে কোনোভাবেই সমতাভিত্তিক অর্থনীতি বলা চলে না, বরং এটি হলো কর্পোরেটিজম বা বড় কর্পোরেশনের একনায়কতন্ত্রের এক নগ্ন বহিঃপ্রকাশ। এই ইএসজি পলিসিগুলোর ধ্বংসাত্মক পদচিহ্ন শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের ট্র্যাজেডিতে সুস্পষ্ট। শ্রীলঙ্কায় তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে গ্রিন পলিসি দ্বারা প্রভাবিত হয়ে এপ্রিলে রাসায়নিক সার নিষিদ্ধ করে রাতারাতি সম্পূর্ণ অর্গানিক কৃষিতে রূপান্তরের ইউপোটিয়ান সিদ্ধান্ত নেন, যার ফলে মাত্র 6 মাসের মধ্যে চাল উৎপাদন হ্রাস পায়, কৃষকদের আয় তলানিতে ঠেকে এবং দেশটি দেউলিয়া হয়ে দেশব্যাপী দাঙ্গার সম্মুখীন হয়। অন্যদিকে ইউরোপের নেদারল্যান্ডসে ডাচ সরকার ইউরোপীয় ইউনিয়ন রুলিং মেনে কার্বন ও নাইট্রোজেন নির্গমন কমানোর নামে কৃষকদের হাজার হাজার খামার বন্ধ করার চরম আইন পাশ করে, যার প্রতিবাদে কৃষকরা ট্রাক্টর দিয়ে মহাসড়ক অবরোধ করে। আন্দোলনকারীদের মতে ক্লাইমেট টিরানির আড়ালে সরকার মূলত সাধারণ কৃষকদের উর্বর জমি দখল করার পায়তারা করছিল। ব্যক্তিগত সম্পদের পাশাপাশি মানুষের খাদ্যাভ্যাসেও আমূল পরিবর্তনের এক রূপরেখা নিয়ে কাজ করছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, যা ফিউচার অফ ফুড এজেন্ডার অন্তর্ভুক্ত। বৈশ্বিক উষ্ণায়ন এবং কার্বন নিঃসরণের জন্য তারা ঐতিহ্যবাহী পশুপালন, বিশেষ করে গরুর মাংস উৎপাদনকে অন্যতম প্রধান হিসেবে চিহ্নিত করে বিকল্প প্রোটিন হিসেবে ল্যাবরেটরিতে তৈরি মাংস, স্পিরুলিনার মতো শৈবাল এবং আশ্চর্যজনকভাবে কীটপতঙ্গ বা পোকা খাওয়ার জন্য ব্যাপকভাবে উৎসাহ দিচ্ছে। ডব্লিউইএফ এর বিভিন্ন আর্টিকেল এবং ভিডিওতে ক্রিকেট বা ঝিঁঝি পোকার গুঁড়ো দিয়ে তৈরি হওয়া খাবারের উপকারিতা তুলে ধরা হচ্ছে, কারণ পোকা উৎপাদনে প্রচুর পরিমাণ পানি ও জমি বেঁচে যায় এবং কার্বন নিঃসরণ শূন্যের কাছাকাছি থাকে। কানাডা বা ইউরোপের কিছু দেশে এরই মধ্যে পোকামাকড় উৎপাদনের ফ্যাক্টরি গড়ে উঠেছে, কিন্তু এই বিষয়টি পশ্চিমা বিশ্বসহ সারা বিশ্বে তীব্র সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন এটি নিছক পরিবেশ রক্ষার উদ্যোগ নয়, বরং মানুষের জীবনযাত্রার মানকে ইচ্ছাকৃতভাবে নিচে নামিয়ে আনার একটি কৌশল, এবং গ্লোবাল এলিটরা জোর করে সাধারণ মানুষকে পোকা খাওয়াচ্ছে ধারণাটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। ঐতিহ্যবাহী খাদ্যাভ্যাস রক্ষার এই লড়াইটি বর্তমানে শুধু পুষ্টির বিষয় নয়, এটি একটি রাজনৈতিক পরিচয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে। গ্রেট রিসেট পরিকল্পনার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এবং সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত বাক্যটি হল উই উইল ওন নাথিং অ্যান্ড উইল বি হ্যাপি। সাধারণ মানুষের কাছে এটি শুনতে উদ্ভট লাগলেও এটি কোনো কনস্পিরেসি থিওরি নয়, কারণ 2016 সালে স্বয়ং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাদের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়াতে 2030 সালের মধ্যে পৃথিবীর জন্য 8টি সুনির্দিষ্ট ভবিষ্যৎবাণী সম্বলিত একটি ভিডিও প্রকাশ করে, যার প্রথম বাক্যটি ছিল এটি। এই অদ্ভুত ধারণাটির সূত্রপাত হয়েছিল ডেনমার্কের রাজনীতিবিদ এবং ইয়াং গ্লোবাল লিডার আইডা আউকেনের লেখা ওয়েলকাম টু 2030 শিরোনামের একটি প্রবন্ধ থেকে। এই প্রবন্ধে তিনি 2030 সালের একটি কাল্পনিক শহরের চিত্র তুলে ধরেন, যেখানে সাধারণ মানুষের নিজস্ব কোনো বাড়ি নেই, গাড়ি নেই, পোশাক বা নিত্য ব্যবহার্য যন্ত্রপাতির চিরস্থায়ী সম্পদ হিসেবে মালিকানা নেই। সবকিছুই শেয়ারিং ইকোনমির অংশ হিসেবে সাবস্ক্রিপশন বা ভাড়ায় পাওয়া যায়, এবং আধুনিক প্রযুক্তির ড্রোন বা রোবট এসে আপনার প্রয়োজনীয় জিনিস দোরগোড়ায় দিয়ে যাবে। প্রবন্ধটি প্রকাশের পরপরই তীব্র সমালোচনার ঝড় ওঠে এবং ইউরোপীয় ডিজিটাল রাইটসের মতো সংস্থাগুলো এই ভিশনটিকে একটি কল্যাণমূলক একনায়কতন্ত্র বা সেন্ট্রালাইজড ডিক্টেটরশিপ হিসেবে আখ্যায়িত করে। সাধারণ মানুষ প্রশ্ন তোলে, ব্যক্তিগত সম্পত্তির অধিকার না থাকলে মানুষের স্বাধীনতা কোথায় গিয়ে দাঁড়াবে? কারণ স্বাধীন মানুষের ব্যক্তি স্বাধীনতার প্রধান শর্তই হল তার ব্যক্তিগত সম্পত্তির উপর নিরঙ্কুশ অধিকার। তীব্র বিতর্কের মুখে পড়া আইডা আইকেন দাবি করেন যে এটি তার কোনো ইউটোপিয়ান স্বপ্ন নয়, বরং প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে সম্ভাব্য দৃশ্যকল্প মাত্র। কিন্তু সমাজবিজ্ঞানী ও স্বাধীন বিশ্লেষকরা এর মাঝে এক অন্ধকার ও শৃঙ্খলিত ভবিষ্যতের ভয়াবহ ব্লুপ্রিন্ট দেখতে পান, যেখানে মানুষ আক্ষরিক অর্থেই বিশাল কর্পোরেশন এবং রাষ্ট্রের সাবস্ক্রিপশন মডেলের উপর নির্ভরশীল দাসে পরিণত হয়। এর ভয়ঙ্কর ঝুঁকি হল রাষ্ট্রের মতাদর্শের সাথে অমিল হলে মাত্র এক ক্লিকেই নাগরিকের ডিজিটাল সাবস্ক্রিপশন বাতিল করে তাকে সমাজ ও অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করে দেওয়া সম্ভব।
কোভিড মহামারীর সময় যখন গ্রেট রিসেট ঘোষণা করা শুরু হয় তখন মানুষ আতঙ্কিত হয়ে ওঠে এই ভেবে যে বৈশ্বিক এলিটরা ব্যক্তিগত সম্পত্তির অধিকার বিলুপ্ত করে একটি টেকনো কমিউনিজম বা আধুনিক নব্য সামন্তবাদ কায়েম করতে চাইছে, যেখানে মানুষ মেগা কর্পোরেশনগুলোর প্রজা হয়ে থাকবে। গ্রেট রিসেটের তৃতীয় স্তম্ভ এবং এই পুরো ইকোসিস্টেমটিকে নিয়ন্ত্রণ করার জন্য যে কাঠামোর কথা বলা হচ্ছে সেটি হল চতুর্থ শিল্প বিপ্লব। ক্লাউস শোয়াবের মতে প্রথম 3টি শিল্প বিপ্লব মানুষের কাজ করার পদ্ধতি বদলে দিয়েছিল, কিন্তু এই বিপ্লবটি খোদ মানুষকেই আমূল বদলে দেবে। আধুনিক প্রযুক্তি এবং সম্পূর্ণ ডিজিটালাইজেশনকে আপামর জনকল্যাণে ব্যবহারের স্বপ্ন দেখানো হলেও এটি ভৌত, ডিজিটাল এবং জৈবিক জগতের মধ্যকার সীমারেখাকে চিরতরে মুছে দিয়ে একাকার করে দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অফ থিংস, ন্যানো টেকনোলজি এবং বায়োটেকনোলজির এক অদ্ভুত সংমিশ্রণ ঘটেছে, যার সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল হিউম্যান অগমেন্টেশন এবং ব্রেইন কম্পিউটার ইন্টারফেস। ড্যাভোস সামিটে এড বয়ডেন এবং ডানি ক্লোডের মতো গবেষকরা এমন সব প্রযুক্তি উত্থাপন করেছেন যা সরাসরি মানুষের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের সাথে মেশিন বা কম্পিউটারকে যুক্ত করতে সক্ষম। এই প্রযুক্তিগুলোর মাধ্যমে মানবদেহ এবং মেশিনের মধ্যে যে চূড়ান্ত সংমিশ্রণ ঘটানো হচ্ছে তা ট্রান্স হিউম্যানিজমের দিকে নির্দেশ করে। বিজ্ঞানীদের মতে এর ফলে মানুষ তার হাজার বছরের প্রাকৃতিক জৈবিক পরিচয় হারিয়ে হোমো ন্যানোটেকনোস নামক নতুন প্রজাতিতে রূপান্তরিত হতে পারে। যখন মানুষের স্নায়ুতন্ত্রের সাথে কর্পোরেট ক্লাউড সার্ভারের সংযোগ থাকবে তখন মানুষের নিজস্ব স্বাধীন চিন্তাধারা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কতটুকু অক্ষুণ্ণ থাকবে তা এক বিরাট প্রশ্ন। এটি মূলত মানুষের স্বাধীন মন এবং শরীরকে হ্যাক করার এক চূড়ান্ত মেকানিজম। এই নতুন ডিজিটাল এবং বায়োলজিক্যাল অবস্থায় প্রতিটি মানুষকে ট্র্যাক করা এবং তাদের কার্যক্রম নিয়ন্ত্রণ করার জন্য ডিজিটাল আইডেন্টিটির কোনো বিকল্প নেই। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে নন ট্রাভেলার ডিজিটাল আইডেন্টিটি প্রজেক্টটি ঠিক এই লক্ষ্যেই আজও কাজ করছে, যেখানে মানুষের বায়োমেট্রিক্স, ব্যাংকিং ইনফরমেশন বা স্বাস্থ্যগত রেকর্ড একটি কেন্দ্রীভূত ব্লকচেইন ওয়ালেটে সংরক্ষিত থাকবে। 2018 সালে কানাডা ও নেদারল্যান্ডস সরকার বিভিন্ন এয়ারলাইন্সের সাথে মিলে আন্তর্জাতিক ভ্রমণকে নিরাপদ করার কথা বলে এর পাইলট টেস্টিং শুরু হলেও বাস্তবে এটি গ্লোবাল ডিজিটাল আইডির একটি ট্রায়াল রান। এই গ্লোবাল ডিজিটাল আইডি প্রতিষ্ঠিত হয়ে গেলে মানুষের প্রতিটি পদক্ষেপ একটি সেন্ট্রাল ডেটাবেজের নজরে চলে আসবে, যা এক নিখুঁত নজরদারি রাষ্ট্র তৈরি করবে। এই নিখুঁত নজরদারি ব্যবস্থার সবচেয়ে মোক্ষম অস্ত্র হচ্ছে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি, যার কাজ বিশ্বজুড়ে অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। প্রচলিত ডিজিটাল লেনদেন বা নগদ অর্থের ব্যবহারের ক্ষেত্রে মানুষের যে পূর্ণ স্বাধীনতা বা গোপনীয়তা থাকে, সিবিডিসি তার চেয়ে সম্পূর্ণ আলাদা, কারণ এটি হলো প্রোগ্রামেবল মানি। এর মানে হলো সরকার চাইলে এই টাকার ভেতর স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে শর্ত জুড়ে দিয়ে নির্ধারণ করতে পারবে আপনি কোথায় টাকা খরচ করতে পারবেন এবং কোথায় পারবেন না। অর্থনীতিতে গতিশীলতা আনার জন্য সরকার আপনার সিবিডিসির একটি এক্সপায়ারি ডেট ঠিক করে দিতে পারে, যার পর টাকা স্বয়ংক্রিয়ভাবে ভ্যানিশ হয়ে যাবে। এমনকি আপনার কার্বন কোটা পার হয়ে গেলে দোকানে গিয়ে গরুর মাংস বা বিমানের টিকিট কিনতে চাইলে পেমেন্ট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। সিবিডিসি মানুষের অর্থনৈতিক জীবনকে একটি রিমোট কন্ট্রোলে বন্দী করবে, যা খুব সহজেই চীনের সোশ্যাল ক্রেডিট সিস্টেমের মতো একটি নিপীড়নমূলক মডেলের রূপ নিতে পারে। চীনে বিগ ডেটা ও এআই ব্যবহার করে নাগরিকদের মনিটর করা হয় এবং আচরণ ভুল হলে ক্রেডিট স্কোর কমিয়ে জীবনযাপন ব্যাহত করা হয়। গ্রেট রিসেট মূলত এই মডেলটিকেই বৈশ্বিক মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করছে। কানাডার ফ্রিডম কনভয় আন্দোলনের সময় ভিন্ন মত দমনের শক্তিশালী রাজনৈতিক অস্ত্র হিসেবে আর্থিক ব্যবস্থাকে ব্যবহারের বাস্তব রূপ আমরা দেখেছি। ক্যাশলেস সমাজে রাষ্ট্রের সামান্য বিরোধিতাও একজন মানুষের সম্পূর্ণ অর্থনৈতিক মৃত্যু ডেকে আনতে পারে। এখন প্রশ্ন হলো, একটি প্রাইভেট ফোরাম কিভাবে এত বড় এজেন্ডা চাপিয়ে দিচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে ক্লাউস শোয়াবের সেই উক্তি এবং 2004 সালে শুরু হওয়া ইয়াং গ্লোবাল লিডার্স প্রোগ্রামে, যার উদ্দেশ্য তরুণ নেতাদের একত্র করে WEF এর মতাদর্শে প্রশিক্ষিত করা। এই তালিকায় ফ্রান্সের ম্যাক্রো, কানাডার ট্রুডো এবং নিউজিল্যান্ডের জেসিন্ডা আর্ডার্নের মতো নেতারা রয়েছেন। ড্যাভোসে বসাই এলিটরা বসে বসে পলিসি তৈরি করছেন, যা একটি ভয়ঙ্কর গণতান্ত্রিক ঘাটতি এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ভেঙে সুপ্রাস্টেট বা বৈশ্বিক সরকার প্রতিষ্ঠার প্রক্রিয়া। ইতিহাস সাক্ষ্য দেয় যে কোনো বৈশ্বিক সংকটের পর বিশ্ব অর্থনীতিতে রিসেট আনা হয়, যেমন 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রেটন উডসে IMF ও ওয়ার্ল্ড ব্যাংক তৈরি হয়েছিল।
বর্তমানে এই উদ্যোগটি আধুনিক যুগের নতুন ব্রেটন উডস হলেও এটি একই সাথে অর্থনৈতিক, সামাজিক, প্রযুক্তিগত এবং জৈবিক রূপান্তরের এক সম্মিলিত স্বৈরতন্ত্র। মহামারীর সময় ভ্যাকসিন ও মাইক্রোচিপ নিয়ন্ত্রণ নিয়ে অনেক ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে, যাকে জাতিসংঘ ইনফোডেমিক আখ্যা দিলেও ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং বিলিয়নিয়ারদের ফুলে ফেপে ওঠা সম্পদ এবং এলিটদের প্রাইভেট জেটে ড্যাভোসে এসে জ্ঞান দেওয়ার ভণ্ডামিকে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। এটি পুঁজিবাদী ব্যবস্থার প্যারাডাইম শিফট নয়, বরং ধসে পড়তে বসা অসম ব্যবস্থাকে টিকিয়ে রাখার মরিয়া প্রচেষ্টা। বিশ্বব্যাপী স্বাধীন মিডিয়ার সচেতনতার কারণে ক্লাউস শোয়াব 2022 সালে দ্য গ্রেট ন্যারেটিভ প্রকাশ করে মিস ইনফরমেশন দমনের আড়ালে ইন্টারনেট সেন্সরশিপের নতুন কৌশল খুঁজছেন। গ্রেট রিসেট কোনো গোপন মুভমেন্ট নয়, এটি প্রকাশ্যে ঘোষিত একটি মেগা প্রজেক্ট, যার প্রতিটি উপাদানে ব্যক্তি স্বাধীনতা হারানোর গভীর শঙ্কা লুকিয়ে আছে। সুন্দর ভাষায় পরিবেশ রক্ষার কথা বলা হলেও সিবিডিসি, ডিজিটাল আইডি এবং ইএসজি ম্যান্ডেট এমন এক ভয়ের ভবিষ্যৎ তৈরি করছে যেখানে তথ্যের গোপনীয়তা থাকবে না। কানাডা বা শ্রীলঙ্কার ঘটনা প্রমাণ করে যে এই পলিসিগুলো স্থানীয় বাস্তবতাকে উপেক্ষা করে চাপিয়ে দিলে তা চরম ধ্বংসাত্মক হবে। ডিজিটাল দাসত্ব, পোকা খাওয়া এবং ডিজিটাল আইডির নজরদারির এই ভবিষ্যৎ আমাদের রিমোট কন্ট্রোল কর্পোরেট এলিটদের হাতে চলে যেতে পারে। বিশ্ববাসীকে আক্ষরিক অর্থেই টেকনো কমিউনিস্ট ডিস্টোপিয়া মেনে নেবে, নাকি মানবজাতি একতাবদ্ধ হয়ে বাক স্বাধীনতা, ব্যক্তিগত সম্পত্তি এবং জৈবিক আত্মপরিচয় রক্ষায় রুখে দাঁড়াবে? ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়। এমন স্নায়ুযুদ্ধ এবং ভূ রাজনীতির গভীর বিশ্লেষণ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আপনার সাবস্ক্রিপশন আমাদের সত্য অনুসন্ধানে অনুপ্রেরণা যোগায়। কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো সত্যের সন্ধানে।